হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। এ ভার্ব ইজ a word or a group of words that is or are used to describe an action, state or occurrence. অর্থাৎ ভার্ব হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। এবং রোল অফ ভার্ব ইন এ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব কি কি রোল প্লে করে আমরা একটু দেখে নিব। ভার্ব ফর্মস দ্য মেইন পার্ট অফ দ্য প্রিডিকেট অফ এ সেন্টেন্স অ্যান্ড এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ ভার্ব। অর্থাৎ ভার্ব হলো সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটি ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন সম্ভব না। তুমি চাইলে জাস্ট একটি ভার্ব দ্বারাও কিন্তু একটা সেন্টেন্স ফর্ম করতে পারো, কিন্তু ভার্ব ছাড়া তুমি অন্য যে পার্টস অফ স্পিচই ব্যবহার করো না কেন, কখনো একটি সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারবে না। আর ভার্বগুলো কি কি হতে পারে? ভার্ব কোনো কিছু অ্যাকশন হিসেবে ব্যবহার হতে পারে, স্টেটস বা অবস্থা হিসেবে ব্যবহার হতে পারে, অথবা অকারেন্সেস দ্যাট মিন্স ঘটনা হিসেবে ব্যবহার হতে পারে। অ্যাকশন হিসেবে রিড, ডু, ওয়ার্ক, ব্রিং ইত্যাদি। স্ট্যাটাস স্টেটস হিসাবে বি, এক্সিস্ট, স্ট্যান্ড ইত্যাদি যে কোনো কিছু ব্যবহার হতে পারে। অকারেন্স হিসাবে হ্যাপেন, বিকাম এগুলা ব্যবহার হতে পারে। অর্থাৎ অ্যাকশনস, স্টেটস, অকারেন্সেস এই তিন ধরনের জিনিসকে আমরা মূলত ভার্ব হিসাবে ব্যবহার করতে থাকি। আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। হি ইজ এ গুড ম্যান, উই লার্ন ফ্রম দ্য ওয়ে শি স্পিক্স ইন ইংলিশ। এখানে দেখো ইজ, লার্ন, স্পিক্স এই প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটা কাজ বা অবস্থাকে প্রকাশ করছে, তাই এগুলা কিন্তু প্রত্যেকটি এক একটি কি ভার্ব। এবং মনে রাখতে হবে, একটু আগে আমি আবার বলেছিলাম, অ্যাজ নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইদাউট এ ভার্ব, দ্যাটস ওয়াই ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। এখন আমরা দেখে নিব ইনফ্লুয়েন্সার অফ ভার্ব, অর্থাৎ ভার্বকে কি কি জিনিস ইনফ্লুয়েন্স করতে পারে। ভার্বস চেঞ্জ দেয়ার ফর্মস বেসড অন, ভার্ব তার ফর্মটা চেঞ্জ করে কিসের উপর ভিত্তি করে? টাইম বা টেন্সের উপর ভিত্তি করে। কেননা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই তিন টেন্সের কিন্তু ভার্বের ফর্মগুলো আলাদা আলাদা। আবার পার্সন ভেদেও কিন্তু ভার্ব কিছুটা চেঞ্জ হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ভেদে ভার্ব কিন্তু কিছুটা পরিবর্তন হবে। এবং নাম্বার ভেদেও ভার্বের পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের মধ্যে ভার্বের কিছুটা পরিবর্তন দৃষ্টিগোচর হবে। এবং ভয়েসের উপর ভিত্তি করে কিন্তু ভার্ব চেঞ্জ হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্ব সিমিলার হবে না। এখন আমরা দেখে নিব ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারবো, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। যেখানে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং অক্সিলারি ভার্বও দুই প্রকার, প্রাইমারি ভার্ব এবং মডাল ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি, ইনফাইনাইট ভার্ব, পার্টিসিপল ভার্ব এবং জিরা। যেখানে পার্টিসিপল ভার্বটা তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব নিয়ে। A verb which changes its form according to the number, person or tense and must has a subject is called finite verb. এক্সাম্পল হিসেবে আমরা দেখি, I saw her cry, he makes me proud, I will write a book in this month. এইখানে দেখো, এই উদাহরণগুলোর মাধ্যমে এমন ভার্বকে প্রকাশ করছে যে ভার্ব নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এবং এখানে তুমি চাইলে এই জাস্ট ভার্বটি দ্বারা তুমি ওই সেন্টেন্সটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারো। যেমন আমি যদি বলি আই স, আই উইল রাইট, এগুলো কিন্তু জাস্ট আমি সাবজেক্ট আর ভার্ব ইউজ করেছি, এগুলো দ্বারা কিন্তু আমাদের একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন হয়ে যাচ্ছে। তাহলে এই ভার্বগুলোকে আমি কি বলবো? ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বাংলায় কি বলি? সমাপিকা ক্রিয়া। এগুলো বাক্যের অর্থকে সমাপিত করতে পারে। হ্যাঁ, আবার দেখো, এখন আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ইজ ডিভাইডেড ইনটু টু মেজর ক্যাটাগরিজ। কি কি? প্রিন্সিপাল অর মেইন ভার্ব, অক্সিলারি অর হেল্পিং ভার্ব। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল অর লেক্সিক্যাল ভার্ব নিয়ে। Verbs which are used independently without the help of other verbs are called principal verb. এক্সাম্পল হিসেবে দেখো, he is a singer, she does her job, they have many problems. এখানে দেখো is, does, have এই ভার্বগুলো কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই ব্যবহার হয়েছে, এবং এই ভার্বগুলো একটি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। এখন আমরা দেখে নেই প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনটা কি। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুই ভাগে প্রিন্সিপাল ভার্ব বিভক্ত। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব is an action verb that requires one or more objects which receive an action of
ভার্ব ইন এ সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি তোমার অবজেক্ট বিদ্যমান থাকে, এক বা একাধিক হতে পারে অবজেক্ট, তখন সেই ভার্বটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল হিসেবে দেখো, শি রিডস, এখানে শি হলো সাবজেক্ট, রিডস হলো ভার্ব, এবং এখানে দেওয়া আছে শি রিডস দ্য বুক এই জিনিসটা কিন্তু অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্স কি দেওয়া আছে? অবজেক্ট দেওয়া আছে, এটা একটি ট্রানজিটিভ ভার্ব। সিমিলারলি, হি গেভ মি মোবাইল ফোন, আই স হার ইন দ্য মার্কেট, রিফাত ওয়ান্টস এ পেন ফ্রম রায়ান। এখানে দেখো সবগুলো উদাহরণের মধ্যেই কিন্তু অবজেক্ট বিদ্যমান, ফলে এই সবগুলোকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব, কেননা এই সেন্টেন্সে অবজেক্ট বিদ্যমান। এখন দেখো তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় কি? ট্রানজিটিভ ভার্ব চিনতে হলে আমাদের কি করতে হবে? অবজেক্ট বের করে নিতে হবে। অবজেক্ট যদি পাই আমরা বলতে পারবো ট্রানজিটিভ ভার্ব, যদি না পাই তাহলে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট বের করার রুলসটা কি? টু ফাইন্ড অ্যান অবজেক্ট উই আস্ক দ্য ভার্ব বাই হুম অর হোয়াট। অর্থাৎ আমরা যদি কোনো একটা ভার্বকে কি, হোয়াট অথবা হুম এই দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলে আমরা এটাকে বলতে পারবো ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমরা উত্তর না পাই তাহলে কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, she reads the book, এখানে she reads, সে পড়ে। আমরা যদি ওকে প্রশ্ন করি কি পড়ে? the book, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। তাহলে the book অর্থাৎ অবজেক্ট এখানে উপস্থিত। তাহলে she reads the book এই সেন্টেন্সটাকে আমরা কি বলতে পারি? এই সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্ব বিদ্যমান রয়েছে। আবার দেখো, he gave me a mobile phone, তাহলে he gave me, সে আমাকে দিয়েছিল। আমি যদি বলি কি, what, কি দিয়েছিল? মোবাইল ফোন, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। তাহলে যেহেতু হুম অথবা হোয়াট এই দুটি কোশ্চেনের সাহায্যে আমরা এই সেন্টেন্সগুলোতে উত্তর পেয়ে যাই, তাহলে এই সেন্টেন্সগুলোতে অবজেক্ট বিদ্যমান, এবং এগুলোকে যে ভার্বগুলো বিদ্যমান এই ভার্বগুলোকে আমরা কি বলতে পারবো? তাহলে ট্রানজিটিভ ভার্ব। এখন আসলে আমরা আলোচনা করি ইন্ট্রানজিটিভ ভার্ব কি। ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট রিকোয়ার্স নো ডিরেক্ট অবজেক্ট ইন এ সেন্টেন্স। অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে যদি কোনো ডিরেক্ট অবজেক্ট না থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটিকে আমরা কি বলতে পারবো? ইন্ট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল হিসেবে দেখো, শি রিডস, শি ইজ সিঙ্গিং দ্য সানসেট। এখানে দেখো সবগুলো সেন্টেন্সে জাস্ট সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে এই ভার্বগুলোকে আমরা কি বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো ইন্ট্রানজিটিভ ভার্বগুলো আমাদের কিভাবে বের করতে হয়। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে তুমি যদি অবজেক্ট খুঁজে না পাও তাহলে ওই সেন্টেন্সের ভার্বটাকে আমরা কি বলবো? ইন্ট্রানজিটিভ ভার্ব। এবং অবজেক্ট কিভাবে খুঁজতে আমরা জানি, হোয়াট অথবা হুম দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমাদের বলে দিবে ভার্ব এটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ। এখন আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে। ভার্বস হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ সেন্টেন্স আর কল্ড অক্সিলারি ভার্ব। অর্থাৎ যে ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে একটি সেন্টেন্স গঠনে সহায়তা করে তাকে আমরা কি বলবো? অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব। উদাহরণের সাথে দেখো, হি ইজ সিঙ্গিং এ সং, she is doing her job এবং they are facing many problems। এখানে দেখো sing, do, face এই তিনটি কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এবং is এবং are এই দুটি ভার্ব ওই প্রিন্সিপাল ভার্বকে সেন্টেন্স গঠনে কি করছে? সহায়তা করছে। এই জন্য is এবং are কে আমরা কি বলছি? অক্সিলারি অর্থাৎ হেল্পিং ভার্ব। এখন আমরা দেখে নিব ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বস আর টু টাইপস, প্রাইমারি অক্সিলারিজ এবং মোডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারি কি? The verbs which modify other verbs in a full verb phrase is known as primary auxiliary verb. আর primary auxiliary verb গুলো কি কি হয়? be, am, is, were, was, were, been, being, have, has, had, having, do, does, did। এই verb গুলোকে আমরা কি বলবো? primary auxiliary verb। উদাহরণের সাহায্যে আমরা দেখে নেই, I am doing the job, Iman was sleeping at that moment, Moon has done the programming, এবং how do you know about the money। এখানে দেখো am, was, has, to এগুলো কিন্তু সবগুলোই আমরা জানি অক্সিলারি ভার্ব, এবং এইখানে এই অক্সিলারি ভার্বটা কি একটি ফুল ফ্রেজ হিসেবে ব্যবহার করছি আমরা, যেটা প্রিন্সিপাল ভার্বকে কি করছে? হেল্প করছে সেন্টেন্স গঠনে এবং কিছুটা মডিফাইও করছে। এই জন্য am, was, has, do এই ভার্বগুলোকে আমরা কি বলছি? প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রাইমারি অক্সিলারি ভার্ব কয় প্রকার? তিন প্রকার, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, being, been, will be এগুলোকে আমরা কি বলছি? টু বি ভার্ব। এবং উদাহরণের সাহায্যে দেখো টু বি ভার্বগুলো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশিক ইজ ওয়েটিং ইন দ্য হল, অথবা ইতু ওয়াজ ওয়াচিং হরর মুভি, সুবীর উইল বি ওয়েটিং আউটসাইড। এগুলো কিন্তু সবগুলোতে দেখো ইজ, ওয়াজ, উইল বি এগুলো কি হিসেবে ব্যবহার হয়েছে? টু বি ভার্ব রূপে। এখন দেখো টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ এগুলোকে আমরা কি বলি? টু হ্যাভ ভার্ব। এক্সাম্পল হিসেবে দেখো, সোহাগ হ্যাড ড্রাঙ্ক ইট বিফোর উই অ্যারাইভড,
Sabbir has done it already, Bijoy will have drunk it by then, Sajjad has been studying before the incident, Minar has been eating। এই সবগুলো সেন্টেন্সে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ অথবা হ্যাড বিন এই জিনিসগুলো আমরা ব্যবহার করেছি এবং এগুলা কি সবগুলা টু হ্যাভ ভার্ব। এবং মনে রাখতে হবে টু হ্যাভ ভার্ব ইউজ করার পরে আমাদের যে প্রিন্সিপাল বা মেইন ভার্বটা থাকে সেটাকে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহার করতে হবে। এখন আমরা দেখে নেব টু ডু ভার্ব কোনগুলো। ডু, ডাজ, ডিড এই তিনটাকে আমরা বলি কি টু ডু ভার্ব। এবং উদাহরণ সাহায্যে দেখো টু ডু ভার্ব বিভিন্ন জায়গায় আমরা ইউজ করছি। এবং মূলত ডু, ডাজ, ডি এগুলো সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি কোথায়? কোশ্চেন করার সময়। ডু ইউ নো হার, ডিড হি কাম হিয়ার। দেখো এখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি টু ডু ভার্বটা ইউজ করি কোথায়? কোশ্চেন করার ক্ষেত্রে। এছাড়াও আমরা সেন্টেন্সে বিভিন্ন জায়গায় কোশ্চেন ছাড়াও টু ডু ভার্বটা ব্যবহার করতে পারি। যেমন দেখো মাহির ডাজন্ট নিড আ ল্যাপটপ, হি ডিড ওয়েক আপ আর্লি। এখানে কিন্তু ডাজন্ট এবং ডিড এই দুটি শব্দ অর্থাৎ টু ডু ভার্বটা আমরা ইউজ করছি কিন্তু কোনো একটা বিবরণ দেওয়ার জন্য। এখন আমরা আলোচনা করব মডাল অক্সিলারি নিয়ে। The verbs that combine with other verbs to express ideas such as necessity, possibility, intention and ability is called modal auxiliary verb। অর্থাৎ যে ভার্বগুলো আমাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাকে আমরা মডাল অক্সিলারি বলবো। এবং বৈশিষ্ট্যগুলো কি কি? নেসেসিটি, পসিবিলিটি, ইন্টেনশন এবং অ্যাবিলিটি। এবং এই ভার্বগুলো কি কি হতে পারে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু ইত্যাদি। একটু খেয়াল করে দেখো উদাহরণের সাহায্যে দেওয়া আছে ইউ শুড রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। তোমার বইটা মনোযোগ সহকারে পড়া উচিত, এটা কিন্তু তোমার প্রয়োজন, এটাকে আমরা বলবো নেসেসিটি। জুবাইর মাইট গো দেয়ার, জুবাইর সেখানে যেতে পারে, এটা কিন্তু একটা পসিবিলিটি প্রকাশ করছে। আই উইড গো দেয়ার ফর মানি, আমি সেখানে যাবো কিসের জন্য? টাকার জন্য, এখানে কিন্তু আমার ইন্টেনশন প্রকাশ পাচ্ছে। এবং আই ক্যান ডু দ্য সাম, এখানে কিন্তু অঙ্ক করার আমার সামর্থ্য প্রকাশ পাচ্ছে। তাহলে নেসেসিটি, পসিবিলিটি, ইন্টেনশন, অ্যাবিলিটি এই সেন্টেন্সগুলো কিন্তু এই চারটা জিনিসই আমাদের প্রকাশ করছে শুড, মাইট, উড, ক্যান এই শব্দগুলোর মাধ্যমে। তাহলে শুড, মাইট, উড, ক্যান এই শব্দগুলোকে আমরা কি বলতে পারবো? মডাল অক্সিলারি। এখন আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব নিয়ে। The verb which cannot serve as the main verb in an independent clause is called non-finite verb। অর্থাৎ যে ভার্বটা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে না তাকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। তাকে অবশ্যই অন্য একটা প্রিন্সিপাল ভার্বের সহায়তা নিতে হবে অথবা ফাইনাইট ভার্বের সহায়তা নিতে হবে। এবং a non-finite verb is a form of verb that is not limited by person, number or tense in a sentence and it cannot act as main verb। আমরা আগে জানি নন ফাইনাইট ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবে না এবং নন ফাইনাইট ভার্বটা পারসন, নাম্বার এবং টেন্স দ্বারা প্রভাবিত হবে না। এক্সাম্পল হিসেবে দেখো হি লাইকস টু প্লে ফুটবল, আই স হার ক্রাইং, দ্য ম্যান সিটিং ওভার দেয়ার ইজ মাই আঙ্কেল। এখানে দেখো হি লাইকস টু প্লে ফুটবল এই সেন্টেন্সটার মধ্যে আমরা টু প্লে এটা হলো আমাদের কি নন ফাইনাইট ভার্ব। আমরা কিন্তু চাইলে টু প্লে দ্বারা পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো না লাইকস এই প্রিন্সিপাল ভার্বটা ছাড়া। আবার যদি সেকেন্ড সেন্টেন্সে তুমি দেখো আই স হার ক্রাই, এখানে ক্রাইংটা হলো নন ফাইনাইট ভার্ব। তুমি যদি এভাবে বলতে চাও আই হার ক্রাইং অর্থাৎ প্রিন্সিপাল স ভার্বটা বাদ দিয়ে আমরা যদি এভাবে সেন্টেন্সটা গঠন করার চেষ্টা করি তাহলে কিন্তু সেন্টেন্সটা কোনো অর্থে প্রকাশ করবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নন ফাইনাইট ভার্ব একা কোনো ক্লজে ব্যবহার হতে পারবে না প্রিন্সিপাল ভার্ব হিসেবে। অবশ্যই তাকে কোনো না কোনো প্রিন্সিপাল ভার্বের সাথে থেকে কোনো একটি অর্থ প্রকাশ করতে হবে। এখন আমরা দেখে নেব কাইন্ডস অফ নন ফাইনাইট ভার্ব। There are three kinds of non-finite verb। কি কি? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এখন আমরা জেনে নিব ইনফিনিটিভ ভার্ব কি। ইনফিনিটিভ ভার্ব is a non-finite verb that is made up of two plus base form of verb। অর্থাৎ টু এই শব্দটার পরে কোনো একটা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করে যদি একটা ভার্ব গঠন করা হয় তখন এটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ ভার্ব। উদাহরণ সাহায্যে দেখো সুজন লাইকস টু প্লে ফুটবল, এখানে দেখো টু এই শব্দটার সাথে প্লে এটা কিন্তু একটা বেস ফর্ম, এটা ব্যবহার করে আমরা কি তৈরি করেছি? একটা ইনফিনিটিভ ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে দেখো হানি ইজ সুইট টু টেস্ট, এখানেও একইভাবে টু শব্দটার সাথে টেস্ট এটা কিন্তু একটা বেস ফর্ম, এটা ব্যবহার করে আমরা কি তৈরি করেছি? একটি ইনফিনিটিভ ভার্ব। Certain verbs such as breathe, let, make, need, dare, see, hear, etc. are used without to and are called bare infinitive। অর্থাৎ এমন কিছু ভার্ব পাবা তুমি যেগুলো ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হবে তবে এগুলোর পূর্বে টু থাকবে না, এই জন্য এই ভার্বগুলোকে আমরা কি বলি? বেয়ার ইনফিনিটিভ। এক্সাম্পল হিসেবে দেখো
মেক হার স্ট্যান্ড, লেট দ্য পিপল গো দেয়ার, ইউ নিড নট টু লিভ দ্য প্লেস। এই সবগুলোতে কিন্তু মেক, লেট এবং নিড এই শব্দগুলো কিন্তু ইনফিনিটিভ ভার্ব। তবে হ্যাঁ, এগুলোর পূর্বে টু ব্যবহৃত হয়নি, এই জন্য এগুলোকে আমরা কি বলবো, বেয়ার ইনফিনিটিভ ভার্ব। এখন আসলে আমরা আলোচনা করি জিরান্ড নিয়ে। A gerund is a form of non-finite verb which is made up by adding the ing in the end of base form of a verb. অর্থাৎ কোনো একটি ভার্বের বেস ফর্মের পরে যদি তুমি আইএনজি যুক্ত করে দাও, তখন ওই ভার্বটাকে আমরা কি বলবো, জিরান্ড। এক্সাম্পল হিসেবে দেখো, আই স হার ক্রাইম, এখানে ক্রাই শব্দটার পরে আমরা আইএনজি যুক্ত করে জিরান্ড তৈরি করেছি। এবং সুইম, এটা একটা বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম অফ এ ভার্ব, এবং এই বেস ফর্ম অফ ভার্বের সাথে আমরা যখন আইএনজি যুক্ত করেছি, এটা কি হয়ে গেছে, একটি জিরান্ড। একইভাবে বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং, এবং সি এর সাথে আইএনজি যুক্ত করে সিং, এভাবে আমরা জিরান্ডগুলো ফর্ম করে থাকি। এখন আমরা আলোচনা করব পার্টিসিপলস নিয়ে। পার্টিসিপল ইজ এ ভার্ব দ্যাট মাইট বি ভার্বাল বাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন একটি ভার্ব যদি ভার্বালের মতো হয়েও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন এটাকে আমরা কি বলবো, পার্টিসিপলস। দেখো, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। এবং আরেকটু উদাহরণ দেখো, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার। এখানে দেখো সুইমিং এবং বয়লিং এই ওয়ার্ড দুটি দ্বারা, হ্যাঁ, এই ভার্বগুলো দ্বারা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভে কাজ করছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, পার্টিসিপলস ভার্ব। সিমিলারলি দেখো, এ ফেডেড ফ্লাওয়ার অ্যাট্রাক্টস নান, অথবা দ্য ফ্লোটেড এরিয়া ইজ গুড ফর কাল্টিভেশন। এখানে দেখো ফেডেড এবং ফ্লোটেড, এখানে ভার্বের সাথে ইডি যুক্ত করা কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ প্রকাশ করছে। তাহলে এই ভার্বগুলোকে আমরা কি বলবো, পার্টিসিপলস। পার্টিসিপল কিন্তু তিন প্রকার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা জেনে নেব প্রেজেন্ট পার্টিসিপল কি। প্রেজেন্ট পার্টিসিপল ইজ মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম। অর্থাৎ এটা কিন্তু কাইন্ড অফ কি, জিরান্ডের মতো, কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমরা এখন দেখে নিব জিরান্ডের সাথে পার্থক্যটা কিরকম হতে পারে। দেখো, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, অথবা ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার। এখানে সুইমিং এবং বয়লিং এগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো, তাহলে জিরান্ডের সাথে পার্থক্য কি, জিরান্ড কিন্তু একটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এগুলো কিন্তু বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে পার্থক্য অবশ্যই রয়েছে, নাহলে কিন্তু জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলকে আলাদা করে উল্লেখ করা যেত না। এখন দেখো, জিরান্ড এবং পার্টিসিপল যদিও আইএনজি দ্বারা ফর্ম হয়ে থাকে, কিন্তু আমাদের জিরান্ড কি হিসাবে ফাংশন করে, একটা নাউন হিসাবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কি হিসাবে কাজ করে, একটা অ্যাডজেক্টিভ রূপে। এটা হলো জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য। একজন কাজ করে কি হিসাবে, নাউন হিসাবে, একজন কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। উদাহরণের সাথে দেখো, সুইমিং ইজ গুড ফর দ্য পিপল। এখানে দেখো সুইমিং কিন্তু একটা নাউন, তাহলে এই যে সুইমের সাথে আইএনজি যুক্ত করা এই ভার্বটা, এটাকে আমরা কি বলবো, জিরান্ড। কিন্তু পরবর্তী সেন্টেন্সে দেখো, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, এখানে কিন্তু সুইমিংটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা নেই, এখানে সুইমিং স্নেক মানে এখানে সুইমিং হলো একটা অবস্থা বোঝাচ্ছে সাপের, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে সেটা নাউন হিসেবে ব্যবহার হয়, তো ওটাকে আমরা জিরান্ড বলবো। যখন সেটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হয়, ওটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমরা জেনে নিই পাস্ট পার্টিসিপল কি। Past participle is made by adding ed or d or t to the base form of a regular verb, such as looked, said, learned, broken. অর্থাৎ কোন একটা ভার্বের বেস ফর্মের সাথে তুমি যদি ed, d অথবা t যুক্ত করো, তখন ওটাকে আমরা কি বলবো, ওই ভার্বটাকে আমরা বলবো past participle verb। এক্সাম্পল হিসেবে দেখো, they have invited him to the party। এখানে দেখো ইনভাইটের সাথে d যুক্ত হয়েছে। আবার দেখো, a faded flower attracts none, এখানে ফেড এর সাথে ডি যুক্ত হয়েছে। আমরা বুঝতে পারলাম এখানে ইডি এবং ডি এই দুটি লেটার যুক্ত হয়ে এখানে এই ভার্বটাকে কি করে দিয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছে। এখন আমরা দেখে নিব পারফেক্ট পার্টিসিপল ভার্ব কি। এ পারফেক্ট পার্টিসিপল ইজ এ পার্টিসিপল দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট অ্যাজ জাস্ট ফিনিশড। অর্থাৎ কোনো একটা কাজ বা এক্সপ্রেশন যদি এই মাত্র শেষ হয়েছে এটি বোঝায়, তখন এটাকে আমরা কি বলবো, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল ডেমনস্ট্রেট দ্যাট অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট। যদিও এটা পাস্টে হয়েছে, তবে এটা এখনো শেষ হয়ে যায়নি, এটার ফলাফল এখনো বিদ্যমান, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করব, পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল কিভাবে ফর্ম করব আমরা, হ্যাভিং এর সাথে যখন একটা পাস্ট পার্টিসিপল যুক্ত করব, এটাকে আমরা কি বলতে পারবো, পারফেক্ট পার্টিসিপল। উদাহরণ সাহায্যে আমরা দেখি,
হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট, এখানে দেখো হ্যাভিং এর পরে ডেলিভার এই শব্দটা একটা বেস ফর্ম এবং এটার সাথে ইডি যুক্ত হয়ে কি হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম এই সেন্টেন্সে যেটা ডেলিভার্ড, তাহলে দেখো হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল এই দুইটা একসাথে হয়ে আমাদের কি হয়, কি ফর্ম করছে, পারফেক্ট পার্টিসিপল। পরবর্তী সেন্টেন্স একই রকম ভাবে দেখো হ্যাভিং প্লাস ফিনিশড, এখানে হ্যাভিং প্লাস ফিনিশ এই বেস ফর্মের সাথে যখন আমরা ইডি যুক্ত করেছি তখন কিন্তু এটা কি হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল। এবং তাহলে ফিনিশড এই পাস্ট পার্টিসিপল এবং হ্যাভিং এই দুইটা যুক্ত করে আমরা কি গঠন করতে পারছি, পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং ডেলিভার্ড এবং হ্যাভিং ফিনিশড এই দুটো ভার্বকে আমরা কি বলতে পারবো, পারফেক্ট পার্টিসিপল ভার্ব। আশা করি তোমরা ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো এবং ভার্ব সম্পর্কিত প্রচুর ইনফরমেশন রয়েছে যেগুলো সামনের লেকচারগুলোতে তোমরা জানতে পারবা। এবং আমরা যেহেতু জানি ভার্ব আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে একটা, তাহলে আমরা চেষ্টা করবো ভার্ব সম্পর্কে আগে পূর্ণাঙ্গভাবে জ্ঞান লাভ করতে, এরপরে ভার্বকে নিয়ে কাজ করতে, যেমন চেঞ্জেস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ভার্বকে ইউজ করব। আশা করি তোমরা আজকের ভিডিও থেকে ভার্ব সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছো এবং ক্রমান্বয়ে অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এই ভিডিওগুলো আমরা খুব জলদি আপলোড করার চেষ্টা করব। আশা করি তোমরা স্টুডেন্ট সাইডের সাথে থাকবে। ধন্যবাদ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।